This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমাদের অবশ্যই নজর রাখতেই হচ্ছে আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে, এখনো পর্যন্ত মৃত্যু মিছিল, কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসা সময়ের অপেক্ষা। ইন ডিটেল জানবো আজ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আহমেদাবাদে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা যা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তাতে মৃত্যু মিছিল বলাটাই শ্রেয়। এক্ষেত্রে এখনো পর্যন্ত 265টি দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 24 জন স্থানীয় বাসিন্দা, যার মধ্যে 4 জন ডাক্তারি পড়ুয়া, বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন। দেহ শনাক্ত করার জন্য 140 জনের ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে। বিমান দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক। বিজে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 41 জন। এই 41 জনের মধ্যে 32 জন এমবিবিএস পড়ুয়া, 41 জনের মধ্যে 5 জন আইসিইউ, 1 জন এইচডিইউতে চিকিৎসাধীন। বেশ কয়েকজন এমবিবিএস পড়ুয়ার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের তালিকায় নিউরোসার্জারির এক রেসিডেন্ট চিকিৎসকের স্ত্রীও রয়েছেন। আহমেদাবাদে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা, বিজে মেডিকেল কলেজ হাসপাতালে এখনো 41 জন চিকিৎসাধীন রয়েছে। আপনাদের যেমন জানালাম, এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে 265টি। এর মধ্যে 24 জন স্থানীয় বাসিন্দা বলে আমরা জানতে পারছি, যার মধ্যে 4 জন ডাক্তারি পড়ুয়া রয়েছেন, বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন। দেহ শনাক্ত করার জন্য 140 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। আমার সহকর্মী জ্যোতির্ময়, এখনো পর্যন্ত আর কোন তথ্য সামনে আসছে? কিভাবে দুর্ঘটনা ঘটলো, কেন এভাবে পরিস্থিতি এই আকার ধারণ করলো, এখনো পর্যন্ত এই সমস্ত প্রশ্নের কতটা উত্তরের কাছাকাছি যাওয়া গিয়েছে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আহমেদাবাদের সিভিল হসপিটালে। আর এই জায়গাতে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, সেই মর্মান্তিক দুর্ঘটনার সবথেকে মর্মস্পর্শী ভয়ঙ্কর ছবিটা ফুটে উঠছে ঠিক এই জায়গাতে। আমাদের হাতের ডান দিকে যে ভিড় রয়েছে, আমরা সেখানে বারবার ধরে কথা বলার চেষ্টা করছি, সে কিন্তু তারা কোনোভাবেই কথা বলার মতো পরিস্থিতিতে নেই। এরা প্রত্যেকেই হচ্ছে যাদের বাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ির লোকজন এখানে ছুটে এসছেন এবং যে কথা তারা জানাচ্ছেন তা অত্যন্ত হৃদয়স্পর্শী। ফোন করছেন, এখনও পর্যন্ত ফোন বাজছে, হোয়াটসঅ্যাপের মেসেজ ডেলিভার হচ্ছে, কিন্তু হৃদস্পন্দন আদৌ রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর তারা জানেন না। কারণ এখনও পর্যন্ত কোথায় তাদের পরিজনরা রয়েছেন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। যে দেহ উদ্ধার হয়েছে সেই দেহ শনাক্ত করার মতো পরিস্থিতিতে নেই। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখনই পরিজনরা আসছেন, প্রথম এই যে পিছনের বিল্ডিং আমরা দেখছি পোস্টমর্টেম রুম, এই জায়গাতেই মর্গ রয়েছে, সেই মর্গে দেহ রাখা আছে। সেই দেহ তারা শনাক্ত করার চেষ্টা করছেন, কিন্তু যখনই দেহ শনাক্ত করা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য তাদের দেহের নমুনা তারা দিচ্ছেন। যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সেই অ্যাম্বুলেন্সে করে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে, একের পর এক দেহ আসছে, এবং সেই ছবিটাই কিন্তু আমরা এখানে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে এখনও পর্যন্ত ভিড় রয়েছে, পুলিশ এখানে রয়েছে, এবং যে কথা বলা হচ্ছে যে যেভাবে ডিএনএ স্যাম্পলিং হচ্ছে, সেই ডিএনএ স্যাম্পলিংয়ের পরে কিন্তু প্রায় 72 ঘন্টার সময় লেগে যাবে এই জায়গাতে প্রত্যেকটা দেহ শনাক্ত করতে। আমরা এখানকার ছবিটা আবারও কিছুটা দেখানোর চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কিছু এখানে কাগজ, কিছু এখানে নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে যে যাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে, কিন্তু তা কার্যত গুটি কয়েক, কিন্তু বেশিরভাগের দেহই এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই সেই দেহ শনাক্তকরণের কাজটা সবথেকে কঠিন। এবং যে জায়গাতে এই সিভিল হসপিটালে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বিজে সিভিল হসপিটালে 24 জন চিকিৎসক, 24 জন যারা কর্মী, তাদের মধ্যে 4 জন এমবিবিএস ডাক্তার রয়েছেন, তাদেরও প্রাণ গিয়েছে, একজনের স্ত্রী নিহত হয়েছেন।
স্বাভাবিকভাবে এই হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের মধ্যেও শোকের ছায়া, কারণ তারাও তাদের বন্ধু স্বজনকে এখানে হারিয়েছেন। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও গতকাল ঘটনা ঘটার পর থেকে তারা প্রত্যেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা এখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস বের করে নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে যা বেরিয়ে আসছে সেইগুলি মূলত ভেতরে যে সমস্ত কাজকর্ম হচ্ছে তা বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা আরও কিছু ছবি আমরা এখানে দেখানোর চেষ্টা আমরা করব। এখানে কিছু জায়গাতে হসপিটালের তরফ থেকে কিছু পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে 171 এয়ার ইন্ডিয়া। যে সমস্ত প্যাসেঞ্জাররা রয়েছেন তারা এইখানে আসার পরে যদি কোনো রকমের ইনফরমেশান চান তাদেরকে কসৌটি ভবনে যেতে হবে। এই কসৌটি ভবনে যাওয়ার পরেই যে কাজ করা হচ্ছে, এখানকার যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং স্থানীয় প্রশাসন রয়েছেন তারা পরিজনদের ডিএনএ স্যাম্পলিং করছে। এবং যে কথা আমরা জানাচ্ছিলাম, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে সমস্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যেভাবে ধ্বংসস্তূপের ছবি আমরা দেখেছি গতকাল রাতে, সেই এলাকায় আমরা ছিলাম, সেই জায়গাতে কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে দেহ যদি এখনও পর্যন্ত থেকে থাকে তা কি পরিস্থিতিতে আছে তা বলা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না, বা তা আদৌ শনাক্ত করা সম্ভব কিনা। কিন্তু যে কথা আমরা এখানে এসে জানতে পারছি অনেকের সঙ্গে কথা বলে, যে যাদের ফোন এখনও পর্যন্ত বাজছে, অর্থাৎ 1.5 লক্ষ লিটার জ্বালানি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে, যে জায়গায় ধ্বংসস্তূপ সম্পূর্ণভাবে কালো ছাইতে ঢেকে রয়েছে, তার মধ্যে ফোন বাজছে বলে জানাচ্ছেন মুম্বাইয়ের জাভেদ। তিনি তার পরিবার নিয়ে যাচ্ছেন, তার পরিজনরা এসে কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছেন। তারা বলছেন যে আজ সকালেও তারা যে হোয়াটসঅ্যাপ করেছেন সেই হোয়াটসঅ্যাপ মেসেজ ডেলিভার হয়েছে। তারা তাদের ছবি দেখাচ্ছেন, 4 জনের পরিবার, স্বামী, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে নিজের মাকে দেখতে এসেছিলেন জাভেদ। 6 দিন এখানে মুম্বাইতে ছিলেন এবং তারপর তিনি গতকালের ফ্লাইট ধরে ফিরে যাচ্ছিলেন। অর্থাৎ এরকম টুকরো টুকরো একাধিক ঘটনা এই জায়গাতে ফুটে উঠছে। এবং এর পাশাপাশি এই যে হাসপাতালের ছবি আমরা দেখাচ্ছি, সেই হাসপাতাল চত্বরও সম্পূর্ণভাবে শোকস্তব্ধ। তার কারণ এখানকার চিকিৎসকরা তারাও তাদের বন্ধু হারিয়েছেন, এখানকার স্বাস্থ্যকর্মীরা তারাও তাদের বন্ধু হারিয়েছেন। ঠিক এখান থেকেই 1.5 কিলোমিটার দূরে যে জায়গা, সেই জায়গাতে ঠিক দুপুর 1:30টার সময় লাঞ্চ আওয়ারে তারা তাদের হোস্টেলে লাঞ্চ করতে গিয়েছিলেন, যে সময় সেখানে আছড়ে পড়ে এই বিমান। স্বাভাবিকভাবেই শোকের বাতাবরণের মধ্যেও প্রত্যেকে নিজের দায়িত্বশীলতা অক্ষরে অক্ষরে পালন করছেন এবং সেই ছবিটাই কিন্তু আমরা এই আহমেদাবাদের সিভিল হসপিটালে দেখতে পাচ্ছি। একদমই ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আহমেদাবাদে বিজয় হাসপাতালের সামনেই ছিলেন এবং ঘটনাস্থলে কি পরিস্থিতি, কতটা ভয়াবহ এই দুর্ঘটনা, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য সামনে আসছে আমার সহকর্মী জ্যোতির্ময় আপনাদের সামনে তুলে ধরলেন। 41 জনের এই মুহূর্তে চিকিৎসা চলছে। এখনো ঘটনাস্থল থেকে, মানে ধ্বংসস্তূপ বলতেই হচ্ছে, সেই ধ্বংসস্তূপ থেকে এই মুহূর্তে এখনো সব দেহ বের করা সম্ভব হয়নি, সেই প্রসেস চলছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তার সঠিক তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন, কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনা, রীতিমতো শিউরে উঠতে হচ্ছে সেই ছবি আরও একবার দেখলে। যেটা আপনাদের বলছিলাম, আহমেদাবাদে এই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এই বিমান দুর্ঘটনার নেপথ্যে কি কারণ সেই তদন্ত করবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, সংক্ষেপে AAIB, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ভারতের আকাশসীমায় যে কোনো দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটির তদন্তের দায়িত্বভার থাকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা AAIB-র ওপর। আজ রাতে দিল্লি থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছবে AAIB-র ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন। ভারতের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত করবে UK এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। কি কারণে দুর্ঘটনা, কোথায় ত্রুটি ছিল, কিভাবে পরিস্থিতি এড়ানো গেল না, কেন এড়ানো গেল না, এই যাবতীয় প্রশ্নগুলোর উত্তর এই তদন্তের পর মিলবে। বিমান বিপর্যয়, বিভৎস এই বিপর্যয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জখম যাত্রীদের দেখতে হাসপাতালে যান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত সরকার এবং গুজরাট সরকার একসঙ্গে কাজ করছে। প্রায় 1.5 লক্ষ লিটার জ্বালানি ছিল বিমানতে। এত তাপমাত্রা ছিল যে কাউকে বাঁচানো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ফোন করেন, গুজরাতেই 1000 DNA পরীক্ষা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1.25 लाख लीटर ईंधन विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। মাত্র 32 সেকেন্ড, পলকেই 32 সেকেন্ড কেটে যায়। এই 32 সেকেন্ডে এই বিপর্যয় কিভাবে? সূত্র মারফত এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে টেক অফের পর উঁচুতে উঠতে পারেনি বিমান। লিফট না হওয়ায় বিমান নামতে শুরু করে। 600 ফুট থেকে নেমে সোজা বাড়ির ওপর গোত্তা খায়। জোড়া ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল বলে সন্দেহ। মূল পাওয়ার সিস্টেমও অকেজো হয়ে যায়। দেখা যাচ্ছে র্যাট অর্থাৎ র্যাম এয়ার টারবাইন চালু হয়ে গিয়েছিল। জোড়া ইঞ্জিন বিকল হলে তখনই এই র্যাট চালু হয়ে যায়। বিকল্প ব্যবস্থা এটা। কেন জোড়া ইঞ্জিন বিকল হলো সেটা প্রশ্ন। যান্ত্রিক ত্রুটি কি এই দুর্ঘটনার কারণ, নাকি পাখির সঙ্গে ধাক্কা লাগে? এই যাবতীয় প্রশ্নগুলো উঠছে, উত্তর সময়ের অপেক্ষা। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কমলেশ, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো উঠছে, এই র্যাট সিস্টেম কখন চালু হয় আমরা জানি, তার কারণ জোড়া ইঞ্জিন বিকল হয়ে গেলে। তাহলে কি এই জোড়া ইঞ্জিন বিকল হয়েছিল, পাখির ধাক্কা? এই প্রশ্নগুলোর উত্তরের কতটা কাছাকাছি এখনো যাওয়া গিয়েছে কমলেশ? কি কি তথ্য এখনো পর্যন্ত মিলছে? দেখো, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ব্ল্যাক বক্সের রহস্য যখন ভেদ হবে তখনই। কিন্তু আপাতত অনেকগুলো সম্ভাবনার কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হচ্ছে। বিশেষজ্ঞরা এই যে বিমানটা যখন ভেঙে পড়ছে তার আগের যে ছবি সামনে এসছে সেগুলো খতিয়ে দেখে বলছেন যে এই যে তুমি বললেন র্যাট সিস্টেম, র্যাম এয়ার টারবাইন, মানে এটা এক ধরনের বায়ু বিদ্যুৎ বলতে পারো। টারবাইন ঘুরিয়ে যেমন জলবিদ্যুৎ তৈরি করা হয়, সেরকম বিমানে এই র্যাট বা র্যাম এয়ার টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ তৈরি করা হয়। এটা কখন হয়? যখন বিমান এমার্জেন্সির মধ্যে পড়ে, যখন তার জোড়া ইঞ্জিন ইভেন মেইন যে পাওয়ার সাপ্লাই সেটা বন্ধ হয়ে যায়। তাহলে এটা কেন হলো? এটা কি পাখির ধাক্কায় হয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটি? এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন পাইলটের দিক থেকে হয়তো কোনো ত্রুটি ছিল না, ত্রুটি ছিল বিমানের যান্ত্রিক ত্রুটি হয়, যে কারণে পাওয়ার সিস্টেমটা বন্ধ হয়ে গিয়েছিল। তড়িঘড়ি র্যাট ডিপ্লয় করে, মানে এই সিস্টেমটা ডিপ্লয় করে এমার্জেন্সি অন্যভাবে পাওয়ার তৈরি করে বিমানটাকে ওড়ানোর চেষ্টা করছিলেন বিমান চালকরা, এবং তারা মে ডে ঘোষণা করেছিলেন। কিন্তু যেহেতু মাত্র 600 ফিট উপরে তখন বিমানটা ছিল, ফলে বিমানটাকে ওড়ানোর মতো সুযোগ খুব একটা পাননি। যেটা দেখা যাচ্ছে ছবি, শুভজিৎ, যে বিমানটা উঠছে কিছুক্ষণের মধ্যে বিমানটা আর উঠতে পারছে না। যে লিফটিং মেকানিজম, বিমানটা যে উড়ে আরো উপরে উঠবে, এটা কোথাও যেন বন্ধ হয়ে যায়। যে কারণে ওই 32 সেকেন্ড বিমানটা মাটি থেকে ছুঁয়ে উপরে উঠলো এবং 32 সেকেন্ডের মধ্যে বিমানটা ভেঙে পড়ে গেল। এই জায়গাটাতেই মূল। সাধারণত এই ধরনের বিমানে দুটো করে ইঞ্জিন থাকে, একটা ইঞ্জিন খারাপ হলে আরেকটা ইঞ্জিন দিয়ে বিমান এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটাই মোটামুটি টেক্সটবুকে আছে, প্রতিদিন পাইলটরা তাই করেন। কিন্তু একসঙ্গে জোড়া ইঞ্জিন কেন খারাপ হয়ে গেল, সেটা কিন্তু একটা বড় রহস্য, শুভজিৎ। কমলেশ, পাখির ধাক্কা সেটাও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনা কতটা প্রবল কমলেশ? দেখো, অনেক বিমানবন্দরের বাইরেই বা বিমানবন্দর চত্বরেই পাখি একটা বড় সমস্যা, এবং আমরা দেখেছি যে পাখি ছোট হলেও তার যে ধাক্কা, সেক্ষেত্রে বিমানের অনেক সময় নাক ফুটোও হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং আমাদের এই বিমানবন্দরগুলোর বাইরে জেনারেলি ফাঁকা জায়গা থাকার কথা, মানে বিমানবন্দর শহর থেকে অনেকটা দূরে হবে। যেরকম করে ব্যাঙ্গালোরে বিমানবন্দরটা শহর থেকে বেশ খানিকটা দূরে, এইরকম শহর থেকে দূরে বিমানবন্দর খুব কম, বরং শহরের একদম মধ্যে বিমানবন্দর বা বিমানবন্দরকে কেন্দ্র করে শহর তৈরি হয়েছে। ফলে নগরায়ন এবং মানুষের উপস্থিতি বেশি, খাবার দাবার বেশি, ফলে পাখির অত্যাচারও বেশি। এটা আমাদের দমদম বিমানবন্দরে এই সমস্যাটা মারাত্মকভাবে রয়েছে। ফলে পাখির ধাক্কা লাগলো কিনা সেটা এক্ষেত্রে একটা মানে ওয়ান অফ দ্য কজ, মানে একটা কারণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, এবং এই সমস্যাটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এত পাখি ছিল যে কারণে জোড়া ইঞ্জিন খারাপ হয়ে গেল, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। ঠিক, যে কারণে আমি প্রশ্নটা করলাম। অনেক ধন্যবাদ কমলেশ। বলে বুঝতেই পারছেন যে নিছকই এটা পাখির দুর্ঘটনা, পাখির ধাক্কায় দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণের ক্ষেত্রে রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত এই বিমানে 2 জন পাইলট সহ 12 জন ক্রু মেম্বার ছিলেন। পাইলট এটিসিকে মে ডে কল করেন। আপনারা জানেন মে ডে কল করার অর্থ বড় বিপর্যয়।
প্লেন ওড়াচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। মেডে কলের পরেই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর 1:39 টেক অফ করে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই 625 ফুট উপর থেকে জনবসতিতে বিমানটি ভেঙে পড়ে। আর সেই সময় বিমানের গতি ছিল ঘন্টায় 322 কিলোমিটার। মেডে কলের পরে বিমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এটিসি, কিন্তু আর যোগাযোগ করা যায়নি। ফলে বারবার এই সম্ভাবনার কথা, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম আপনাদের, আমার সহকর্মী কমলেশ বললেন যে পাখির ধাক্কাতে এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কতটা, এটা কিন্তু বেশ কিছু দিক এক্ষেত্রে উল্লেখ করছে। বিমানের দুটি ইঞ্জিনেই পাখির ধাক্কা, এমনটা ডিজিসি এর অনুমান। পাখির ধাক্কার কারণে বিকল হয়ে যায় দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় পাওয়ার চলে যায়। ফলে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বিবৃতি ডিজিসি এর, যে দুটো ইঞ্জিনই পাখির ধাক্কায় বিকল হয়ে যায়, তারপর র্যাট চালু হয়, কিন্তু তারপরেও সম্ভব এই দুর্ঘটনা এড়ানো যায়নি। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই ব্ল্যাক বক্স হচ্ছে এমন একটা বিষয়, আপনারা জানেন, এই ব্ল্যাক বক্সের কাছেই এক কথায় একটি বাক্যে বলতে গেলে এই ব্ল্যাক বক্স পরীক্ষা করেই দুর্ঘটনার প্রকৃত কারণের কাছাকাছি যাওয়া সম্ভব, প্রকৃত কারণ জানা সম্ভব। ফলে এই মুহূর্তে ব্ল্যাক বক্স থেকে কি তথ্য সামনে আসে, কি কারণে এই বিমান বিপর্যয়, ভয়াবহ বিমান দুর্ঘটনা, তা জানা যাবে।